শুনবেন সংবাদ শিরোনাম। ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে আহাজারি। লক্ষ্মীপুর কিশোরগঞ্জে অতিমাত্রার ভূমিকম্পে টাঙ্গাইলে মধুপুরে টেকটনিক প্লেট। কিশোরগঞ্জে ডিবি হেফাজতে আসামি মৃত্যুর অভিযোগ। নির্যাতন। ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ পরিস্থিতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বংশালে ভূমিকম্পে ভবন ধসে পড়া, রেলিং এর আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের নিজ গ্রামে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির মরদেহ পৌঁছেছে বগুড়ায় তার গ্রামের বাড়িতে। দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে তার। রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল 13 বছরের ছোট্ট রিমন। শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা। গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক। পরে বেলা 9টায় সদর উপজেলার বশিকপুর গ্রামে আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে। আমার ভাই গতকালকে সকাল 10:15 সময় বাসা থেকে বের হয়। ভূমিকম্প হয় 10:36 কি 37। তখন আমার ভাই এবং আমার বাতিজা দুইজন স্পট ডেটে মারা যায়। গতকালকে যে ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলী এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের। পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। মরহুম দেলোয়ার হোসেন উজ্জ্বল। টাঙ্গাইল শহরে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে অনুমোদনহীন ভূতল ভবনের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন দফতরে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপই চোখে পড়েনি তাদের। এদিকে অতিমাত্রার ভূমিকম্পে মধুপুরের টেকটনিক প্লেটটি ক্ষতিগ্রস্তের শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। অপরিকল্পিত ভবনের কারণে তৈরি হতে পারে বড় কোনো সংকট। এই চিত্র টাঙ্গাইল জেলার। শহরের সাবালিলায় গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এর মধ্যে একতা টাওয়ার একটি। এলাকাবাসীর অভিযোগ, কাগজে কলমে 13 তলার অনুমোদন থাকলেও ভবনটি নির্মিত হয়েছে 18 তলা পর্যন্ত। নকশা বহির্ভূত প্রায় 40,000 স্কয়ার ফিট জায়গা। একতা টাওয়ারের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করছিলাম, পূর্বেও অভিযোগ করা হয়েছিল, কিন্তু অভিযোগের কোনো কাজ হয় নাই। 40-50 হাজার স্কয়ার ফিট এক্সট্রা তারা ভবন নির্মাণ করছে। এই ক্ষেত্রে আমরা সাবালিয়াবাসী ঝুঁকির মধ্যে আছি। পূর্বে অনেক দুর্ঘটনা ঘটছে, রাস্তাঘাটে অনেক সমস্যা হইতেছে এবং এমন কিছু কিছু গলি আছে যেখানে মানুষ মারা গেলে আমরা লাশ বাইর করতে পারি না। টাওয়ার মালিক পক্ষের দাবি, প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় এবং পরবর্তীতে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন তারা। ডিসি অফিস থেকে ডিসি কমিটি দিচ্ছে 15 তলা, জি, আর 3 তলা দিচ্ছে পৌরসভা। অভিযোগ যে কেউ দিতেই পারে, দিতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যাপারে যথেষ্ট করছে, বিভিন্নভাবে করছে। আমাদের কি যে অ্যাকশন সেও দেখছে, এটা আমাদের অফেন্সিভ। বিল্ডিং কোড অমান্য করে এমন বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ হচ্ছে শহরে। এমন জায়গা আছে যেন পায়ে হাঁটার রাস্তা না, এনে 5 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং। রোগীদের জন্য এমার্জেন্সি এইসব রাস্তা ক্লিয়ার দরকার, এইসব বিল্ডিং একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার। ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা যে কোনো মুহূর্তে এটা ধসে যেতে পারে। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক ভ্যান চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহাদাত হোসেন। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত 12ই নভেম্বর একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি ভ্যান চালক শাহাদাতকে 2 দিন আগে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় ডিবি। পরিবারের অভিযোগ, নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকায় মৃত্যু হয়েছে শাহাদাতের। ভাইয়ের শোকে মূর্ছা যাচ্ছেন আরেক ভাই। হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে তার কান্না আহাজারিতে। নিহতের নাম শাহাদাত হোসেন। সিরাজগঞ্জের বাসিন্দা শাহাদাত পেশায় ছিলেন অটোরিকশা চালক। পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে শাহাদাতের। আমার ভাই যদি অপরাধ হয়ে থাকে তাকে চালান দিব, আইনের মাধ্যমে বিচার করব। আপনি যদি হাতে বিচার করে তাহলে তো দেশ শুনে গেল। তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কেন ধরে নিয়ে যেতেছেন, কিন্তু একটা মানুষের তারা বলেও না যে এই কারণে ধরে নিতেছি, বা তাকে কোনো কিছু বলে না যে এই জায়গায় নিয়ে যাব। তারা খালি যেদিকে আছে তাকে মারতে না। শরীরে ওইরকম মানে কইতেছে ভাই জ্বর এসে গেছে, মানে তাহলে মারছে, সবাইকে মারছে, মারার কারণে তো মারা গেছে, নাহলে মানুষ মারা যাবে ভাই। ঘটনার সূত্রপাত গত 12 নভেম্বর। সেদিন উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করা হয়। চুরি হয় তার অটোরিকশা। সেই মামলায় সন্দেহভাজন আসামি শাহাদাতকে বুধবার আটক করে ডিবি। স্বজনদের অভিযোগ, আটকের পর 5 লাখ টাকা দাবি করা হয়। আমি দেখলাম যে আমার ভাই হেলি বেসবো না। আমি বললাম স্যার আমার বাইক দিয়ে দেন, আমি চিকিৎসা করি মরি, আমার কাছে মরি। দিবি কইতেছে যে 5 লাখ করলাম, ইস্কা চালা কোনটা দিব। শুক্রবার বিকেলে গুরুতর অবস্থায় শাহাদাতকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে আমাদের এখানে ভর্তি হয়। রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। সকালে সদর উপজেলার বাকরি গ্রামে এই ঘটনা হয়। পুলিশ জানায় শুক্রবার স্থানীয় রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেয়ায় রাতে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে সকালে রফিকুলের বাড়িতে হামলা চালায় শাহিন ও তার অনুসারীরা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় আহত হয় দুপক্ষের 5 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিএনপি ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীরা স্বাধীনতা পরবর্তী যে কোনো সময়ের চেয়ে ভালো থাকবেন, এমনটাই বলেছেন মাদারীপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার। শুক্রবার বিকেলে মাদারীপুর ডাসার উপজেলার ঘুঙ্গিয়াকুল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় আসন্ন নির্বাচনের ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নতুন এক বাংলাদেশ উপহার দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি জাহানারা বেগম। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা মুস্তাফিজুর রহমানের কাছে এলাকার বেশ কিছু সমস্যা তুলে ধরে সমাধানের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে নির্বাচিত হলে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন মুস্তাফিজুর রহমান দীপু। এছাড়াও রূপগঞ্জকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান তিনি।